আমরা বিপিনের কাছে খবরটা পাই। যদি আমাদের শহর জলেশ্বরীতে ঘটনাটি ঘটত অবিলম্বে তবে আমরা জেনে যেতাম, কিন্তু ঠিক জলেশ্বরীতে নয়, ঘটনাটি ঘটে বুড়ির চরে। ঘটনা শোনেন নাই? না? সদর আলী বসুনিয়াকে চেনেন তোমরা? বুড়ির চরে ঘর। আমাদের ভেতরে একজন তাকে চিনতে পারে। বুড়ির চরের মোটামুটি সচ্ছল এক কৃষক সদর আলী বসুনিয়া। একসময় তাদের অবস্থা বেশ ভালো ছিল, সে সেই ইংরেজ আমলে যখন জমিদার ছিল। কাশিমবাজার মহারাজার মহাল ছিল এদিকে। সদর আলীর বাপদাদারা মহারাজার খাজনা তোলার কাজ করত। যত গরিব প্রজাই হোক, ভিটে এরা পা রাখলে খাজনা দিতে পারুক আর না পারুক, পানতামাক আসুন বসুন করতে হতো হাত জোড় করে। সেই থেকে বসুনিয়া হয়ে গেছে তাদের পদবি। জমিদারি এখন নেই, খাজনা তোলাও নেই এখন। আছে পদবিটা, আর আছে পাকে চক্রে কেড়ে নেওয়া গরিব প্রজার বিস্তর জমি। সেই জমি ছিটে ফোঁটা নিয়েই সদর আলী এখন সংসার চালায়। তা কি হয়েছে বসুনিয়ার? তার এক জুয়ান বেটি আছে, জানেন তোমরা? চাঁদের মতন চেহারা। এত খবর জানবার কথা নয় আমাদের, কিন্তু রূপসী যুবতীর উল্লেখ মাত্রে ভেতরে ভেতরে আমরা চঞ্চল ও উৎসুক হয়ে পড়ি। বিপিন বলে চলে, বসুনিয়ার ওই এক বেটি আমেনা, আর এক বেটা আব্দুর রহমান। রহমান তোমাদের বয়সী হইবে, জলেশ্বরী হাই স্কুলে পড়িছে, রংপুরে এলা সাইকেলের দোকান দিছে। টেকার খুব গরম তার, চেনেন না তাক? না, আমরা কেউ আব্দুর রহমানকে চিনে উঠতে পারি না। বস্তুত আব্দুর রহমান নামটা এতই সাধারণ যে জলেশ্বরী অঞ্চলে অন্তত শখানেক আব্দুর রহমান পাওয়া যাবে। আমরা অনুভব করি, কেন করি স্পষ্ট হয় না, বাতাসই শেষ পর্যন্ত বহন করে সকল বার্তা। একটি ভয়াবহ সংবাদ এখনই আমরা শুনে উঠব। সংবাদটি অচিরে উচ্চারণ করে বিপিন। আব্দুর রহমান রংপুর হতে সন্ধ্যা ট্রেনে আসিবে। সদর আলী তো উন্মাদ হয়ে গেছে, তার বেটি আমিনা যে খুন হয়েছে। খুন? আমরা চমকে উঠি। বিপিন ক্ষীণ স্বরে বলে, পাট খেতে তার লাশ পাওয়া গেছে। স্বামীর হাতে স্ত্রীর মৃত্যু আজকাল নতুন কিছু নয়, তাই আমরা জিজ্ঞেস করি, কার সঙ্গে বিয়া হয়েছিল আমেনার? বিপিন মাথা নেড়ে বলে, না না, বিয়া হয় নাই, ক্লাস 10-এ পড়িত। বাড়ি বসিও প্রাইভেটে ম্যাট্রিক পরীক্ষা দিবে বলিয়া ঘরতে আসিল আমেনা। কত বয়স হইবে? 16-17। ইয়ার বেশি নয়। চেহারায় বড় মায়া আসিল বাহে। মুখখানে এলাও মনে পড়িলে মন হুহু করিয়া উঠে। কত হাউসালা বেটি ছিল তাই, বাপেও আগ জীবনের চায় বেশি দেখিত গো। আমরা গুম হয়ে যাই। সদর আলীকে চিনি না, তার ছেলে আব্দুর রহমানকে জানি না, আমেনাকেও আমরা কখনো চোখে দেখিনি। তবে মৃত্যু এমন হয়, আমাদের সকল বাস্তবতা মুহূর্তের জন্যে হলেও হরণ করে নিয়ে যায়। শুকনো গলায় আমাদের একজন জানতে চায়, কখন খুন হয়েছে? কাল সকালে। তাই খুন করছে? বিপিন চুপ করে থাকে। খুন করছে কাই? কোনো সংবাদ আছে? বিপিন মাথা নাড়ে। কাকে সন্দেহ করে সদর আলী? বিপিন শূন্য চোখে তাকিয়ে থাকে। পুলিশ কি কয়? পুলিশ? পুলিশ কি করবে? পুলিশ কিছু করে? আমরা অস্বস্তি বোধ করি। আমরা জানি বিপিনের অনেক অভিযোগ আছে এই পৃথিবীতে। আমরা আবার প্রশ্ন করি, কোনটে খুন হয়? হঠাৎ হু হু করে কেঁদে ওঠে বিপিন, বলে, পাট খেতে আমেনার লাশ পাওয়া যায় গতকাল। মাথার উপর সূর্য তখন চড়ি গেছে, বেলা 12টা হইবে। আমরা স্মরণ করে উঠি বিপিনের নিজের মেয়ের কথা। বছর 4 আগে বিপিনের মেয়েকে এক রাতে কারা উঠিয়ে নিয়ে যায়। লাশ পাওয়া যায় বহু দূরে, মান্দার বাড়ির রাস্তায় এক বাঁশ বনের ভেতরে। রোগা লিকলিকে গরম ছিল মেয়েটির, মুখে কচি একটা লাবণ্য, ড্যাব ড্যাবে চোখ মেলে তাকিয়ে থাকত। সেই তার ওপর কার কুদৃষ্টি পড়তে পারে ভেবে আমরা অবাক হয়ে গিয়েছিলাম। বিপিন নতমুখে দাঁড়িয়ে থাকে। পিতার কি হয় কন্যা, বিপিনের অধিক কে আর জানে। মান্দার বাড়ির সড়কের পাশে ছিল বাঁশবন। সেই বাঁশবন বুঝি উঠে এসেছে এখানে। মান্দার বাড়ির সেই বাঁশবনের ভেতরে বিপিনের মেয়ের লাশ
শেয়াল কুকুরে ছিঁড়ে খেয়ে অবশিষ্ট প্রায় কিছুই রাখেনি। বিপিনের চোখে পানির ধারা বন্ধ হয়েছে। তাকে আমরা নিচু গলায় জিজ্ঞেস করি, তোমার কি মনে হয় বিপিনদা, এ কাজ কে করতে পারে? বিপিন হয়তো তার নিজের মেয়ের ধর্ষণ ও হত্যাকারীকে অনুমান করতে পেরেছিল। আমেনার বেলায় তার কোনো ধারণা নেই। অনেকক্ষণ চুপ করে থাকে সে। হঠাৎ একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, কার কথা কমকন? সদর আলীর শত্রু তো আর হামার মতো নাই। হামার শত্রু হামার জাত পরিচয়। সদর আলীর তো সে পরিচয়ের কোনো ডর নাই বাহে। হাহাকারের মতো শোনায় বিপিনের স্বর। হঠাৎ মাথা নেড়ে বলে, যাবার তেন গুলা কথা। আমেনার পাশে তো অনেক জনাই ছিল, কত চ্যাংরাও আর জন্যে দিওয়ানা। আমার চায়ের দোকানে বসি কত যুবা আলোচনা করছে, আমেনাকে যদি একবার পানু হয়। তবে কি আমেনাকে এমন কেউ ধর্ষণ করেছে যে তাকে চেয়ে পায়নি? কেমন মেয়ে ছিল আমেনা? আমাদের ভেতরে একজন প্রশ্ন করে বিপিনকে, চরিত্রের কথা কন? হ্যাঁ, তার স্বভাব টভাব কেমন ছিল বিপিনদা? বিপিন সখেদে মাথা নেড়ে উত্তর দেয়, ভিতরের কথা ভগবান ছাড়া কাই জানে। বাহির হতে আমরা তো কোনো দোষ দেখো নাই। পর্দা করিয়া চলে, পরপুরুষ দেখিলে 10 হাত তফাত হয়ে হাঁটে। কতজনা পত্র লিখছে আমেনাকে। মোর চায়ের দোকানে বসি পত্র লিখিছে আজগর, রহমত, সোলেমান। মুই চা বানাও, কান পাতিয়া সকল শুনিছ মুন। কাইও কোনো উত্তর পায় নাই আমেনার কাছ হতে। আমেনা কারো কানে ফিরিয়াও দেখে নাই। বিপিনের হঠাৎ মনে পড়ে যায়। সে এবার বলে, হয়, কেবল আলতাফ হয়। আমেনার ভাই আব্দুর রহমান, তার জানের দোস্ত আলতাফ। সেই আলতাফ একদিন আমার চায়ের দোকানে বসি নহমদকে দেখাইলে নীল একখান চিঠি, কইলে আমেনা উয়াকেই পত্র লিখিছে। মুই তাজব হইয়া গিয়েছিল শুনিয়া। আমেনা লিখিছে পত্র। সেই দিন আলতাফ আমার দোকানে সকলকে ডাবল মামলেট খাওয়াইলে। যদি কাইও আমেনার মন পায়া থাকে তো আলতাফ পাইছে বলিয়া আমার মনত খায়। আলতাফ কি বুড়ির চরে থাকে? বাপের বিশাল সম্পত্তি, রংপুরের কলেজে 2 বার ফেল করিয়া কিছুদিন হয় বুড়ির চরেই আছে। খালি তার পোশাকের বাহার দেখেন, ঘুরি ঘুরি আয়না চেহারা দেখে, গুনগুন করিয়া গান গায়, সিনেমা দেখবার রংপুর যায়, হাতত ছবিওয়ালা পত্রিকা ধরিয়া হাঁটে, নিশিরাইতে বাঁশি বাজায়। মন মোটে পছন্দ নয় ওয়াক। তবে কি বিপিনের সন্দেহ আলতাফি এ কাজ করেছে? বিপিন বলে, কারণ মুই নিবার নও, আমাকে দেশ ছাড়া করি ছাড়িবে। এ দেশ ছাড়িয়া মুই কোণ্ঠে যামো বাহে। বিপিনদা, তুমি বলো, আমরা তোমার কথা কাউকে বলবো না। বিপিন একটু চিন্তা করে, তারপর মাথা নাড়ে কিছুক্ষণ। শেষে বলে, না, মুই কিছু কবার ন। তবে আমেনার খুনের খবর তামাম গেরামে রাষ্ট্র হয়ে গেল। আলতাফ বাড়িতে বাংলা ঘরে বসে বাঁশি বাজাইলে, একবার না চুমকি উঠিলে, না কান দিলে, না আসিলে আমেনার লাশ দেখিতে। আলতাফ যদি আমেনার কাছ থেকে নীল চিঠি পেয়েছে, তবে সেই আমেনারই খুন হবার খবর শুনে সে বাঁশি বাজিয়েছে। আমরা বড় বিস্ময় বোধ করি, পরস্পরের মুখের দিকে তাকাই। ব্যাপারটি আমাদের কাছে অদ্ভুত বলে মনে হয়। এ কথা শোনার পর আমরা এখন বুড়ির চরে যাবার সিদ্ধান্ত নেই। বুড়ির চরে পা দেবার পর অকস্মাৎ একটি বাঁশির শব্দ শুনতে পাই আমরা, এবং আমরা বিস্মিত হয়ে যাই যখন দেখি দূরে কোথাও থেকে অস্পষ্ট একটি সুর স্বচ্ছ পাখায় ছোট্ট প্রজাপতির মতো উড়ে এসে মিলিয়ে যায়। আমরা দাঁড়িয়ে পড়ি। বিপিন সভয়ে বলে, আলতাফ, আলতাফ বাঁশি বাজায়, ওই শোনো। আমরা ততক্ষণে আলতাফের বাড়ির সম্মুখে এসে গেছি। অকস্মাৎ বাড়ির ভেতর থেকে তীব্র চিকন একটি সুর বড় দীর্ঘ রেখার মতো বেরিয়ে আসে। সেই রেখাটি বাংলা ঘরের দাওয়া থেকে নেমে ধুলোরাঙা পথের ওপর দিয়ে তার যাত্রা শুরু করে। আম গাছের কাছে এসে রেখাটি ঊর্ধ্বমুখী হয়। অচিরে গাছটিকে লঙ্ঘন করে আকাশের শূন্যতার ভেতরে কিছুক্ষণ স্তম্ভিত হয়ে থাকে, কিন্তু তা মুহূর্তের জন্যে। আবার তার অস্থির যাত্রা শুরু হয়।
চোখের পলকে সেই রেখা সোজা উঠে যায় ঊর্ধ্বে। একটি চাঁদ উঠে বসে আছে এক্ষুনি তার দিকে। ছেঁড়া চাঁদটির চারপাশে রেখাটি ঘুরে ঘুরে পাক খায়, যেন বা চাঁদটিকে বন্দি করবার জন্য জাল ফেলে। কিন্তু না, চাঁদটিকে ক্ষমা করে সে। দ্রুত উল্টো পাক দিয়ে জালের বুননগুলো খুলে দেয়, দিয়ে সে দিগন্তের সমান্তরালে ধাবিত হয় সবুজ শস্যের দিকে। দূরে, বহু দূরে, যেখানে সবুজ হয়ে আছে নীলাভ এবং কুয়াশাচ্ছন্ন, রেখাটি সেই দূর ঝালরের ভেতরে বিলাপ হয়ে যায়। বিলীন হয়েও যেন তা যথেষ্টভাবে লুপ্ত নয়। নিঃশ্বাস পতনের অনুরূপ একতাল একটি ধ্বনি হতে থাকে। বুড়ির চরে বসবাসকারী জলেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়ের অঙ্কের যে মাস্টারের কাছে আমেনা প্রাইভেট পড়ত, সেই আবুল মাস্টারকে আমরা প্রশ্ন করি, আপনি তো মাঝে মাঝে আমেনাকে স্কুলে নিয়ে যেতেন। লম্বা একটা ঢোক গিলে আবুল মাস্টার অসহায় কণ্ঠে বলেন, দিনকাল ভালো নয় বাবারা, মুই গরিব মাস্টার, কার নাম কয়া ফির কোন দিরা কি আনিম। আমরা পরস্পর চোখ চাওয়াচাওয়ি করি। নীরবেই আমরা সিদ্ধান্ত নিই যে নামের ব্যাপারে চাপাচাপি করা ঠিক হবে না। সত্যি সময় এখন ভালো নয়। আমাদের নিজেদেরই ভেতরে কেমন ভয় ভয় করে ওঠে। আমরা আপনার শত্রু নই মাস্টার সাহেব। এই খুনের ব্যাপারে আপনার কোনো হাত আছে বলে আমরা মনে করি না। আমাদের শুধু কৌতূহল এই যে আমেনার এ পরিণতি হলো কি করে। বুড়ির চরে সকলেই বাস করে যেন বড় একটি পরিবার, সকলেই সকলের চেনা। এখানকার কোনো যুবক যদি এ কাজ করে থাকে তো আমেনাকে সে শিশুকাল থেকেই জানত। আমাদের কৌতূহল, যদি এখানকারই কোনো যুবকের দ্বারা এই ধর্ষণ ও খুন হয়ে থাকে তো এত পরিচিত হয়েও কি পরিস্থিতিতে সেটা সম্ভব। আর যদি জলেশ্বরীর কোনো যুবকের কাজ এটা হয় তো সে কি করে জানতে পারলো যে আমেনা রোজ পাট ক্ষেতের ভেতর দিয়ে পথ শর্টকাট করে আপনার কাছে প্রাইভেট পড়তে আসে? আমেনা কি তবে জলেশ্বরীর কারোর সাথে গোপনে যোগাযোগ রেখেছিল, যা তার বাবা মা আপনারা কেউই জানতেন না? আপনার মতো আমরাও বড় বিভ্রান্ত বোধ করছি। একটি তো আমাদের বড় অবাক করেছে। আলতাফ বলে এখানকার এক যুবক আমেনার কাছ থেকে নীল কাগজে চিঠি পেয়েছে। সেই আলতাফ নাকি আমেনার খুনের খবর শুনেও বাড়িতে বসেছিল। শুধু বসে থাকেনি, সারাদিন বাঁশি বাজিয়েছে। আবুল মাস্টার চোখ নামিয়ে নেন। তাই আমরা একটু আগের ব্যাপারগুলো জানতে চাইছি। জলেশ্বরীর কোনো যুবক খুন করে থাকলে সে আমাদের অচেনা হবে না, আর আমরাও তাকে ছেড়ে দেব না। আপনি বলুন, আমেনার দিকে জলেশ্বরীর অনেক যুবক নজর দিত, কিন্তু আমেনা নিজে? আবুল মাস্টার বড় ভাবিত হয়ে অধোমুখ বসে থাকেন। অনেকক্ষণ অপেক্ষা করে আমরা যখন কোনো উত্তর পাই না, আমরা নামটি বলি, আলতাফ। আবুল মাস্টার চোখ তুলে তাকান। আমরা আবার প্রশ্ন করি, আমেনা কি তাকে প্রশ্রয় দিত? অকস্মাৎ ক্ষিপ্ত হয়ে পড়েন আবুল মাস্টার। জ্বর লাগা রোগীর মতো কাঁপতে কাঁপতে বলেন, প্রশ্রয় লাগে না, লাগে না। কিসের প্রশ্রয়? নষ্ট জামানার নষ্ট পুত্রের কোনো প্রশ্রয় লাগে না। আবুল মাস্টার হঠাৎ দুহাতে মুখ ঢেকে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে ওঠেন। এর জন্য আমরা প্রস্তুত ছিলাম না। আমরা পরস্পর মুখ চাওয়াচাওয়ি করি। বাইরে বেরিয়ে দেখি দাওয়ায় বাঁশের খুঁটির পাশে গুটি মেরে বসে আছে বিপিন। আমাদের বেরোতে দেখি সে উঠে দাঁড়ায়, তাকায় সে আমাদের দিকে। আমরা অবাক হয়ে দেখি বিপিনের চোখ রক্তবর্ণ। বিপিনদা? থরথর গলায় বিপিন শুধু বলে, আমার বিটিকে যখন ধরি নিয়ে গেছে, বাঁশ বনে লাশ ফেলে গেছে, তোমরা তো এমন অস্থির হও নাই। এর কি উত্তর দেব আমরা? তোমরা তো জিজ্ঞাসাবাদ করো নাই। মাথা নামিয়ে নিয়ে আমরা, তোমরা একজন কাইও কোনো বিচার করো নাই। আমার বেটি কি তবে মানুষ নয়? অনেকক্ষণ পর আমাদের একজন দুর্বল কণ্ঠে বলে, বিপিনদা, মানুষ নই আমরা। বিপিন হঠাৎ চোখ তুলে আমাদের দিকে তাকায়।
একটু পর শির বের করা তার হাতখানি দিয়ে আমাদের স্পর্শ করে। মৃতের মতো শীতল সে হাত, শিরা স্পন্দনে কেবল অনুভূত হয় জীবনের লক্ষণ। আমরা মাথা নত করে দাঁড়িয়ে থাকি, তারপর বড় দ্রুত পায়ে যেন বা এক তাড়া করা মহামারী থেকে আমরা জলেশ্বরী ফিরে যাই।